আজকে আমি তোমাদের জন্য আরেকটা মজার ড্রামা নিয়ে চলে এসেছি, যেখানে দুই বান্ধবী ভুলবশত নোবেলের মধ্যে চলে যায়। এই ড্রামাটা অন্য সব বান্ধবীদের ড্রামার থেকে কিছুটা আলাদা, তাই চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখানো হয় আমাদের দুইজন নায়িকার হাত থেকে একটা নেকলেস পড়ে যায় এবং ভেঙে যায়, আর দুজনেরই তখন অনেক বেশি বমিটিং পাচ্ছিল। সেখানে মিং বলে অনেক ডিসকাস্টিং লাগছে, আর সং বলে আমার মাথা তো অনেক ঘুরছে। আর তখনই তারা আশেপাশে নোটিস করে এবং একে অপরকে দেখতে পায়। তারা দুজনে একে অপরকে ধরে নাচতে শুরু করে আর বলে ফাইনালি আমরা একসাথে হয়ে গেছি, কিন্তু আমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কিভাবে বাঁচলাম। সেখানে সং বলে তোমার জামা কাপড় অনেক বেশি দামি মনে হচ্ছে, তুমি কি বড়লোক হয়ে গেছো? আমার স্বপ্ন কি পূর্ণ হয়ে গেছে? আমার বান্ধবী বড়লোক হয়ে গেছে, এখন তো আমাকেও কোনো কষ্ট করতে হবে না। সেখানে মিং বলে তোমার হাতে তো হীরার আংটি দেখা যাচ্ছে, আমার তো মনে হয় সব গহনাগাটি তোমার, কিন্তু আমাদের দুজনের স্যালারি তো 5,000 টাকা ছিল, তাহলে আমরা হঠাৎ করে এত বড়লোক কিভাবে হলাম? তখনই সং এবং মিং এর মাথা অনেক বেশি ঘুরতে শুরু করে, আর ওরা দুজনেই বলতে শুরু করে আমরা রাতে যে নোবেল পড়ছিলাম আমরা সেটার মধ্যে চলে এসেছি। মিং বলে এর মানে শহরের সব থেকে ধনী ছেলের ওয়াইফ আমি, আমি কবার পরিবারের বড় বউ, আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে মিস্টার লু। আর সং তোমার বিয়ে কবার পরিবারের দ্বিতীয় ছেলের সাথে হয়েছে যার নাম মিস্টার ফ্যাং, এর মানে আমরা তো অনেক ধনী হয়ে গেছি, আমাদের কাছে টাকা আর টাকা আছে। সেখানে সং বলে তুমি এত খুশি কেন হচ্ছ, তুমি কি সব প্লট ভুলে গেছো? তুমি তো মিস্টার লুকে ড্রাগ দিয়েছিলে তার বাচ্চার সাথে গর্ভবতী হওয়ার জন্য, যাতে তুমি কোবার পরিবারে অনেক পাওয়ার পেতে পারো। তারপরে তুমি যখন কোবার পরিবারে গিয়েছিলে তুমি আমার বিরুদ্ধে প্ল্যানিং করেছিলে আর সে পরিবার থেকে আমাকে বের করে দিয়েছিলে। তাছাড়া আমি হলাম সং পরিবারের হায়ার, আমার পরিবার আমাকে ফোর্স করেছিল মিস্টার ফ্যাংকে বিয়ে করতে, তাই বাধ্য হয়ে মিস্টার ফ্যাংকে আমাকে বিয়ে করতে হয়েছে, আমি তাকে একদমই ভালোবাসি না। আর প্লট অনুযায়ী আমি সব সময় চাইতাম আমার গর্ভের বাচ্চাকে মারতে, তারপর গল্প অনুযায়ী আমি তোমাকেও আঘাত করেছিলাম আর নিজেও মরে যাই। মিং তো অবাক হয়ে যায় আর বলে এর মানে আমরা নোবেলের মধ্যে চলে এসেছি আর একে অপরের শত্রু হয়ে গেছি। আর তারা দুজনেই অবাক হয়ে বলে এর মানে আমরা দুজনেই গর্ভবতী। তারপর তারা দুজনেই ভমিটিং করে এসে বসে। দুই বান্ধবী বলা বলি করেছিল আমরা দুজনেই একে অপরকে প্রমিস করেছিলাম আমরা সারা জীবন সিঙ্গেল থাকবো, আর বৃদ্ধ বয়সে আমরা একে অপরের খেয়াল রাখবো। সেখানে সং বলে আমার গর্ভে 3টা বাচ্চা আছে আর তোমার গর্ভে 2টা, কিন্তু নোবেলের গল্প মোতাবেক আমি কিছুই করব না, আমি তোমার শত্রু হতে চাই না। তারা দুজনেই ডিসাইড করে তারা বাচ্চাদেরকে জন্ম দিবে আর দুজনের হাজবেন্ডকে দুজনেই ডিভোর্স দিয়ে দিবে, আর তারপর তাদের হাজবেন্ডের সম্পত্তি দিয়ে তারা মজা করবে। তারা যখন এসব কিছু বলে মজা নিচ্ছিল তখনই সেখানে দুজনের হাজবেন্ড চলে আসে, মিস্টার লো এবং মিস্টার ফ্যাং। সেখানে বাই নামের একটা মেয়ে আসে আর বলে তোমরা একটা নেকলেস নিয়ে এত ঝগড়া করছিলে, তোমরা আসলে অনেক বেশি বোকা, তোমরা এত বড়লোক পরিবারের বউ হওয়ার যোগ্যতাই রাখো না। ভাই ভাবছিল তারা দুই ভাই যখন তোমাদের দুজনের আসল চেহারা দেখতে পাবে দুজনকেই ডিভোর্স দিয়ে দিবে, তারপর কবার পরিবারের বউ শুধুমাত্র আমি হব। মিং তো সঙ্গে বলছিল তারা দুজনে কতই না হ্যান্ডসাম, তাহলে তাদের বডি এবং ফিগার কতই না ভালো হবে, আমরা কি সত্যি ফ্রিতে তাদের সাথে শুয়েছিলাম? সং বলে তোমার ফালতু কথা বন্ধ করো, মনে রাখবে আমাদের সুস্থ বাচ্চাকে জন্ম দিতে হবে, তারপর আমরা আমাদের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে যাব। তখনই সেখানে মিস্টার লো তার ওয়াইফকে বলে তুমি কি একটা নেকলেসের জন্য অনশন করছো? মিং বলে ও এটাই আমার হাজবেন্ড। আর সেখানে মিস্টার ফ্যাং বলে তোমরা এত ছোট ডায়মন্ডের জন্য এত ঝগড়া করছিলে। সং বলে মনে হচ্ছে এটাই আমার হাজবেন্ড। তারা দুই বান্ধবী দুজনের হাজবেন্ডকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সেখানে বাই বলছিল এই নেকলেস তো আমি নিয়েছিলাম দুজনকে প্রেগনেন্সির কংগ্রেচুলেশন জানাতে, কিন্তু আমি জানতাম না একটা নেকলেস নিয়ে তারা তো ঝগড়া করবে, তাই মিস্টার লু এবং মিস্টার ফ্যাং আমাকে ক্ষমা করবেন। সং তো কম ছিল না, ও বলে আমরা দুজন, তাহলে তুমি কেন একটা নেকলেস নিয়ে এসেছিলে? তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করতে চেয়েছিলে? সেখানে মিং বলে হ্যাঁ সে ঠিকই বলেছে, আর তুমি কি কবার পরিবারকে হাসির পাত্র মনে করো? সেখানে বাই বলে নেকলেস অনলি ওয়ান পিস হয়, তাছাড়া আমি লন্ডন অকশন থেকে নিয়েছিলাম বিশেষ করে তোমাদের দুজনের জন্য। সেখানে সং বলে তোমার কি মনে হয় কবার পরিবার এত বেশি গরিব, একটা নেকলেস নিয়ে দুইজন পরবে? তাছাড়া কবার পরিবার অনেক বেশি বড়, তারা এতটুকু অ্যাফোর্ড করতেই পারবে। ভাই সেখানে কিছু বলতেই যাবে তার আগে মিস্টার ফ্যাং বলে তুমি আমাদের কবার পরিবার থেকে দূরে থাকো, আর ওকে যেতে বলে ও তো রেগে মেগে চলে যায়। সেখান থেকে সব বডিগার্ডেরাও চলে যায়। সেখানে মিং তো হঠাৎ করে পড়ে যাচ্ছিল, তার হাজবেন্ড তাকে ধরে ফেলে। লু তো সেখানে মেয়েকে বলছিল আমি তোমাকে কতবার বলেছি কবার পরিবারকে কোনো সমস্যার মধ্যে ফেলবে না। অন্যদিকে সংকে তো মিস্টার ফ্যাং ধরে ফেলে আর ওকে বলছিল তোমার গর্ভে তুমি আমার বাচ্চাকে ধারণ করেছ।
আর এখনো তোমার কাছে এত শক্তি আছে, তুমি বাইরে ফাইটিং করছো, তাও আবার শুধুমাত্র একটা নেকলেসের জন্য। সেখানে ফ্যাং ভাবছিল তুমি আমার বাচ্চাদের থেকে মুক্তি পেতেই সবকিছু করছো। তারা দুই বান্ধবী সেখানে বলছিল আমরা কোনো ফাইটিংই করিনি আর তর্কও করিনি। তারা দুই ভাই বলে তোমার কি মনে হয় আমরা তোমাদের কথা বিশ্বাস করব? তারপর দেখা যায় দুজনের হাজবেন্ড দুজনকেই বাড়িতে নিয়ে আসে, আর সেখানে সার্ভেন্টেরা অনেকগুলো গহনা নিয়ে আসে দুজনের কাছে। তারা দুই বান্ধবী মিলে একে অপরের জন্য যা যা পছন্দ করছিল দুজনের হাজবেন্ড তাই কিনে দিচ্ছিল। মিন্তু এসব দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে সুগার ডেডি না না আমার হাজবেন্ড। ও তো একেবারে তার হাজবেন্ডের কাছে চলে যায় আর বলে হাজবেন্ড থ্যাংক ইউ। আর ফ্যাং তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে দেখানো হয় দুই বান্ধবী মিলে একসাথে খাবার খাচ্ছিল। তাদের শাশুড়ি বলছিল তোমাদের খাবার খেতে অনেক সমস্যা হয়, তাই আজকে আমি অন্য খাবার বানিয়েছি, তাই বাচ্চার জন্য হলেও খাবারটা খেয়ে নাও। তারা দুই বান্ধবী একে অপরকে খাবার সার্ভ করছিল আর খাচ্ছিল। শাশুড়ি তো এসব দেখার পর পুরাই শকড হয়ে যায় আর ভাবে মনে হচ্ছে দুজনের সম্পর্ক অনেকটাই ভালো হয়েছে, কারণ দুজন দুজনকে একেবারেই পছন্দ করতো না। আর সে তো ভাবছিল আমার দুই ছেলেকেও এক রুমে বেঁধে রাখা উচিত যাতে দুজনের সম্পর্ক ভালো হয়। দেখা যায় মিস্টার লুতো সেখানে বলে আমি কোম্পানিতে যাব। তার মা তো সেখানে বলছিল এত রাত হয়ে গেছে আর এখন তুমি অফিসে যাবে। ফ্যাংও সেখানে লুকে বলে আমিও যাব। মিং তো সেখানে লুয়ের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে কি তুমি অফিসে যাবে? মিস্টার লু তাকে হ্যাঁ বলে। আরও তো ভাবছিল এই মেয়ে আমাকে ড্রাগ দিয়েছে, তারপর আমার সাথে নাইট স্পেন্ড করে গর্ভবতী হয়েছে, এখন সে আমার কাছে আসার জন্য কি করতে চায়। কিন্তু দেখা যায় মিং তার খাবার নিয়ে নেয় আর বলে তুমি তো অফিসে যাবে, এটা আমি খেয়ে নিব। সেখানে সঙ্গত দাঁড়িয়ে যায়। মিস্টার ফ্যাং ভাবছিল এই মেয়েটা এক নম্বরের গোল্ড ডিগার, তার পরিবারের জন্য সে নিশ্চয়ই আমার কাছে আবারও টাকা চাইবে। কিন্তু ও তো ফ্যাংয়ের কাছ থেকে সে খাবার নিয়ে নেয় আর খেতে শুরু করে। দুই ভাইকে তো সে জায়গায় মা বকতে শুরু করে আর বলে তোমাদের দুজনের ওয়াইফই গর্ভবতী, তোমরা অফিসে গিয়ে কি করবে? তারা কিছু বলবে মা তো আরো বেশি বকতে শুরু করে আর বলে তাদের দুজনের যদি কিছু হয় আমি তোমাদেরকে ছাড়বো না, তোমাদের কাজ হলো দুজনের খেয়াল রাখা। তারা দুই ভাই তখন উঠে যায় এবং দুজনের ওয়াইফের কাছে গিয়ে বলে এখন চলো ঘুমাতে হবে। সেখানে জং বলে আমি কি তোমার সাথে ঘুমাবো নাকি, আমি তোমার বেস্টির সাথে ঘুমাবো। তোমরা একটা কাজ করো আমরা দুজনে তো একসাথে ঘুমাবো, তোমরা দুই ভাইও একসাথেই ঘুমাও। আর তারা দুই বান্ধবী তো চলে যায়। সেখানে ফ্যাং তার ভাইকে বলছিল দেখো তোমার ওয়াইফ আমার ওয়াইফকে নিয়ে চলে গেল। লু তার ভাইকে দেখছিল। ফ্যাং বলে কি হয়েছে, তুমি কেন আমাকে দেখছো? আচ্ছা চলো তাহলে আমরা একসাথেই ঘুমাই। কিন্তু লু বলে আমার কাছ থেকে দূরে থাকো। অন্যদিকে দেখা যায় দুই বান্ধবী তো একসাথে বমিটিং করছিল। বমি করার পর তারা দুই বান্ধবী বলছিল আমরা এতগুলো খাবার খেয়েছিলাম সবই তো পেট থেকে বের হয়ে গেল, আমার তো আবারও খিদে পেয়ে গেছে। তারা দুজনেই সেখানে ডিসাইড করে তারা বাইরে থেকে খাবার অর্ডার করবে, ক্রাই ফিশ, চিকেন ফ্রাই এবং আরও কিছু খাবার। সং যখন অর্ডার দেওয়ার জন্য তার ফোন ধরে তখনই তার এক্স বয়ফ্রেন্ডের মেসেজ দেখতে পায়। সে বলছিল সং আমি তোমাকে অনেক বেশি মিস করছি। মিং বলে মনে হচ্ছে সে তোকে অনেক পছন্দ করে। সং বলে তুই তো কিছুই জানিস না, এটা হচ্ছে আরেকটা শয়তান। আসল যে সং ছিল তার বিএফ হয়, সে কপার পরিবারের এক নাম্বার রাইভেল। আসল সং তো কপার পরিবারের প্রজেক্ট চুরি করে তার বিএফকে দিয়ে দিয়েছিল। তারপর তার বিএফ তো তার কাছ থেকে সে প্রজেক্ট নিয়ে নিয়েছিল, কিন্তু তাকে লাথি মেরে একেবারে ফেলে দেয়। মানে ভবিষ্যতেই সবকিছু হবে আর কি। মিং তো সেখানে সংকে জিজ্ঞেস করে তুমি কি কোবার পরিবারের সিক্রেট ডকুমেন্ট চুরি করেছিলে? সং বলে হ্যাঁ সেটা ডয়ারে আছে। তারা দুজনেই সেটা নেওয়ার জন্য যায়। অন্যদিকে দেখা যায় দুই ভাই তো সেখানে কথাবার্তা বলছিল। ফ্যাং বলছিল সং এর সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু সে তার এক্স বয়ফ্রেন্ডের জন্য আমাদের বিজনেসের সিক্রেট চুরি করতে চায়। সেখানে লো বলে তোমার মনে রাখা উচিত তার গর্ভে তোমার সন্তান আছে, তাই তুমি কি তার জন্য একটু সফট হতে পারো না? তখনই তারা দুই ভাই দুইজনের ওয়াইফকে দেখতে পায়। সং তো উপরে গিয়ে সে ডকুমেন্ট খুঁজছিল, কিন্তু সে ডকুমেন্ট খুঁজে পায় না। ও তো সেখানে একটা ডিজাইন দেখতে পায় যেটা সম্পূর্ণ বানানো হয়নি, তাই সং তো জলদি জলদি সে ডিজাইনটাকে কমপ্লিট করতে শুরু করে। মিং তো সংকে বলছিল তুমি তো ডকুমেন্ট পাওনি, জলদি করে চলো। তখন তারা দুজনে যখন চলে যাবে দুজনের হাজবেন্ডেরাই চলে আসে এবং লাইট অন করে। আর তারা তো জিজ্ঞেস করে তোমরা মধ্যরাতে এখানে কি করছো? ফ্যাং তার ওয়াইফকে বলে তুমি মিং এর সাথে কি করছো? মিং বলে আমাদের তো একদমই ঘুম আসছিল না, তাই আমরা বই খুঁজতে এখানে এসেছিলাম। সং বলে হ্যাঁ এখন আমি আমার বাচ্চার ব্যাপারেও পড়াশোনা করতে চাই। ফ্যাং তো সেখানে ডকুমেন্ট চেক করে আর ডকুমেন্ট সেখানেই ছিল। ফ্যাং তো অবাক হয়ে ভাবছিল সে কেন ডকুমেন্ট একদমই ধরেনি। আর তার ভাইকে বলে সবকিছু ঠিক আছে। তখনই সেখানে ডেলিভারি ম্যানও চলে আসে দুজনের খাবার নিয়ে। ডেলিভারি ম্যান তো খাবার দিয়ে চলে যায়। ফ্যাং বলে ক্রেফিশ আর চিকেন ফ্রাই এগুলো কি তোমরা অর্ডার করেছো? তারা দুই বান্ধবী ভাবছিল এখন তো আমরা মরে গেলাম।
আর তারা দুজনেই বলছিল না আমরা তো অর্ডার করিনি। তারপর তারা যখন পালিয়ে যাবে তখনই ফ্যাং বলে এই বাড়ি শুধুমাত্র কোপার পরিবার থেকে বিলং করে, তোমরা না অর্ডার করলে কে করেছে? সং বলে বাড়িটা অনেক বেশি বড়, হয়তো অন্য কেউ করেছে। তারপর তারা যখন চলে যাবে তখনই মিস্টার লু বলে তোমরা কবে থেকে এত বেশি ক্লোজ হয়ে গেছো, আর তোমরা এখানে কোনো বই নেওয়ার জন্য আসোনি, সে ডকুমেন্ট চুরি করতে এসেছিলে। সেখানে মিং তার হাজব্যান্ডকে বলে আমি যদি তার সাথে হ্যাং আউট না করি তাহলে কি তোমার সাথে করব? সং বলে হ্যাঁ, আমরা দুজনেই তো একসাথে গর্ভবতী হয়েছি, আর আমরা যদি একসাথে সময় কাটাই তোমাদের কি সমস্যা? আমি যদি মিংয়ের সাথে না ঘুমাই তোমার সাথে ঘুমাবো, এই কথা সে তার হাজব্যান্ডকে বলে চলে যায়। তুই ভাই তো সেখানে দুজনের ব্যবহারে পুরাই অবাক হয়ে যায়। সেখানে লু তার ভাইকে বলে মেয়েটকে বলো মধ্যরাতের খাবার বানাতে, আর খাবার বানিয়ে যাতে দুজনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাং তো সেখানে লুকে বলে আমার তো মনে হচ্ছে তুমি তোমার ওয়াইফকে পছন্দ করতে শুরু করেছো। তার ভাই তো বলে তুমি একটু বেশি বলছো, আর চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ফ্যাং দেখতে পায় তার ডিজাইন তো কমপ্লিট হয়ে গেছে। ফ্যাং তো অবাক হয়ে ভাবছিল আমি তো ডিজাইনকে ফিক্স করিনি, কে করেছে? তারপর দেখা যায় দুই বান্ধবী তো হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেদেরকে ফোনে দেখছিল। মিং তোর সঙ্গে বলছিল আমি তো মিস্টার লুকে দেখে একেবারে বোর হয়ে গেছি, সে অনেক কোল্ড হার্টেড, আর কতদিন আমরা কবার পরিবারে থাকবো? সং বলে বাচ্চা জন্ম দেওয়ার আগ পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো না, বাচ্চা জন্ম দেওয়ার পর আমরা টাকা পয়সা নিয়ে চলে যাব, আমরা তারপর দুই ভাইকে ডিভোর্স দিয়ে নিজেদের থাকার ব্যবস্থা করব, আর নিজেদের মতো সবকিছু এনজয় করব। তখন তারা দুই বান্ধবী বলে যাই বলো এখন কিন্তু অনেক খিদে পেয়েছে। তখনই অন্য দিক থেকে মেড আসে খাবার নিয়ে। মেড এসে বলে মাস্টার বললো আপনাদের জন্য খাবার বানাতে। তারা যেসব খাবার অর্ডার করেছিল মেয়ে ঠিক সেরকম খাবারই বানিয়ে এনেছে। সেখানে মিং বলে কোল্ড হার্টেড হাজব্যান্ড অতটাও খারাপ না। সং বলে তুমি আবার মিস্টার লু এর প্রেমে পড়ে যাওনি তো? মিং বলে না একদমই না, সে তো অনেক কোল্ড হার্টেড, তাছাড়া আমার কাছে অনেকগুলো মেল মডেল আছে যাদের ইট ব্যাগ আছে। তারপরের দিন সকালের দৃশ্য দেখানো হয় যেখানে তারা দুজনেই রেডি হচ্ছিল আর একে অপরের প্রশংসা করছিল। তারপর রেডি হয়ে যখন তারা বাইরে যায় দুজনের হাজব্যান্ডকে দেখতে পায়। তারা দুই ভাই তো একসাথে বলে এখন আমাদের সাথে চলো। দুই বান্ধবী অবাক হয়ে যায় আর বলে আমরা কোথায় যাব? সেখানে বাটলার বলে বাচ্চাদের চেক আপ করাতে। সেখানে দুই ভাই তো দুইজনের ওয়াইফকে নিয়ে চলে যায়। হসপিটালের বাইরে তো অনেকগুলো ডাক্তার সবার জন্য অপেক্ষা করছিল। তারা যখন চেক আপ করাতে ভেতরে যায় ভাই তো লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছিল। ভাই ভাবে হসপিটালের ডাইরেক্টরকে আমি টাকা খাইয়েছি, এখন আমি যা বলবো সে তাই করবে। দুই বান্ধবীকে সেখানে ডক্টর চেক আপ করে বলে বাচ্চাদের হার্টবিট শোনা যাচ্ছে। তারা দুই বান্ধবী তো অনেক বেশি হ্যাপি হয়। মিস্টার লু বলে তোমরা নড়াচড়া বেশি করবে না, বাচ্চাদের ভালো খেয়াল রাখো। আর ফ্যাং তার ওয়াইফকে বলছিল তুমি যদি এরকম ব্যবহার করতে থাকো বাচ্চা তোমাকে ভয় পাবে। তখনই সেখানে ডাক্তার বলে কিন্তু একটা সমস্যা আছে, তাদের যেহেতু একটার বেশি বাচ্চা হবে এ বাচ্চা জন্ম দেওয়ার সময় সমস্যা হতে পারে, তাই সময় মতো দুজনেরই ওষুধ নিতে হবে। সেখানে ফ্যাং আর লু বলে তাহলে দুজনকে ওষুধ দাও। সেখানে ডক্টর বলে আমার কাছে ওষুধ আছে কিন্তু একটাই, তাই আমি একজনকে শুধুমাত্র দিতে পারবো। মিস্টার লু তো রেগে যায় আর বলে কি তোমার কাছে একটাই ওষুধ আছে, আমি চাই তারা দুজনেই যাতে সেফ থাকুক, তুমি যদি কিছু করতে না পারো এই হসপিটাল থেকে বেরিয়ে যাও। তখনই সবাইকে অবাক করে সেখানে সং বলে যখন একটা মেডিসিনই আছে তাহলে মিংকে দিয়ে দাও। আর মিং তো সেখানে বলছিল না না সঙ্গে দিয়ে দাও, আর ও তো ডাক্তারকে বলছিল আমার বাচ্চা অনেক বেশি স্ট্রং, তার কিছুই হবে না। ভাই তো অবাক হয়ে ভাবছিল তারা দুজনে কেন ফাইট করছে না। সবাই তো সেখানে দুইজনকে দেখে অনেক বেশি অবাক হচ্ছিল। মিং তো সেখানে সংকে বলছিল তুমি কি ভুলে গেছো আমি ল্যাবরেটরিতে আগে কাজ করেছি? সং বলে আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি যে কোনো ফর্মুলা দিয়ে আবারও সে ওষুধ তৈরি করতে পারো। মিং তো সেখানে ডক্টরকে বলছিল সে ফর্মুলা দিয়ে আমি আবারও সে ওষুধ তৈরি করতে পারবো। ডাক্তার তো নিষেধ করছিল কিন্তু সং বলে আমি তোমাকে বিশ্বাস করি। ফ্র্যাঙ্ক তার ওয়াইফকে বলে তুমি তাকে এত বিশ্বাস করো? সেখানে ডক্টর ভাবছিল আমি কখনোই চাইবো না আমার কারণে কোনো বাচ্চার জীবন রিস্কে উঠুক। ডাক্তার সেখানে আর কিছু বলতেই যাবে তখনই সেখানে বাই চলে আসে, আর সে আসার পর সংকে বলে তুমি কিভাবে তোমার বাচ্চার জীবনকে বিপদে ফেলতে পারো? সং তো মিংকে বলছিল সে তো আবারও চলে এসেছে ঝামেলা বাঁধাতে। ভাই তো সেখানে দুই ভাইকে বলছিল আমার শরীরটা ভালো ছিল না তাই আমি হসপিটালে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর ভুলবশত আমি তোমাদের সব কথাই শুনে নিয়েছি, আশা করছি তোমরা আমাকে দোষারোপ করবে না। সেখানে লু তো ভাইকে বলে আমরা এখানে কথাবার্তা বলছি, তোমার শরীর ভালো না হলে তুমি এখান থেকে যাও আর গিয়ে ভালোভাবে চেক আপ করাও, এখানে সিচুয়েশন একদমই খারাপ করবে না। লো তো সেখানে ডাক্তারকে বলে আমার ওয়াইফ যা বলছে তাই করো। দুই বান্ধবী সেখানে বাইকে দেখছিল আর ভাবছিল তাকে দেখে মনে হচ্ছে এই সব কিছু তারই প্ল্যানিং। মিং তো সেখানে বাইকে বলছিল তুমি যখন চেক আপ করাতে এসেছো তোমার চেক আপের রিপোর্ট কোথায়? বাই তো বলছিল আমার ব্যাগে আছে।
সেখানে মিং বলে, তুমি মিথ্যা বলছো, তুমি কোনো চেক আপ করাতে আসোনি, তুমি আমাদের জন্য ঝামেলা বাঁধাতে এসেছো। ভাই তো ভালো সেজে বলছিল, মিস্টার লো আমি তো অনেক বেশি সিক, চেক আপ করাতে এসেছিলাম কিন্তু রিসিট খুঁজে পাচ্ছি না। সেখানে মিস্টার লু তো নার্সকে বলে, গিয়ে রেজিস্টার রিপোর্ট চেক করো। সেখানে ফ্যাং বলে, সময় নষ্ট কম করো, মিংকে সে ওষুধ দাও। মিং তো সে ওষুধ নেওয়ার পর দেখছিল। বাই বলে, কি হয়েছে, তুমি পারবে না বানাতে? তখনই মিং বলে, যেসব উপাদান দিয়ে এ ওষুধ বানানো হয়েছে তা তো সব মার্কেটেই পাওয়া যায়, তাহলে কেন এটা বলা হচ্ছিল এই মেডিসিন অনেক বেশি রেয়ার? বাই তো মিংকে বলছিল, তুমি মিস্টার লুকে ড্রাগ দিয়ে তার বাচ্চার মা হচ্ছ, আর তুমি এখন আমাকে জ্ঞান দিচ্ছ। মিস্টার লু তো রেগে যায় আর বলে, তুমি আমার ওয়াইফকে অসম্মান করেছো, আমি তোমাকে শহর থেকে বের করতে পারি। বাই তো চুপ হয়ে যায় আর তার ওয়াইফকে জিজ্ঞেস করে, তুমি কি কনফার্ম তুমি এই ওষুধ বানাতে পারবে? মিং বলে, হ্যাঁ অবশ্যই। তারপর সে তো সব উপাদান সেখানে লিখে দেয়। মিস্টার লু ডক্টরকে বলে এসব উপাদান এনে দিতে। সেখানে বাই বলছিল, মিস্টার লু তুমি তোমার ওয়াইফকে এত বিশ্বাস করো, যদি সে ভুল কোনো ওষুধ বানিয়ে ফেলে তাহলে কি হবে? তখন তো কোবার পরিবারের রেপুটেশনও খারাপ হয়ে যাবে। তখনই ফ্যাং সেখানে বলে, আমাদের পরিবারের ম্যাটার তোমার কি যায় আসে? তারপর দেখা যায় সেসব উপাদান আনা হয় এবং মিং সেখানে লেগে পড়ে ওষুধ বানাতে। আরও তো ওষুধও বানিয়ে ফেলে। সং তো অনেক হ্যাপি হয়ে যায়। আরও তো মিংকে হাক করে, কিন্তু ফ্যাং তো কাশতে শুরু করে। লু তার ভাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ফ্যাং তার ভাইকে বলছিল, আমার ওয়াইফ তোমার ওয়াইফকে হাক করেছে, আমিও তোমাকে হাক করব নাকি? লু তার ভাইকে বলছিল, বেশি কথা বলা বন্ধ কর। মিস্টার লু সেখানে একজন স্পেশাল ডক্টরকে ডাকে সে ওষুধ চেক করানোর জন্য। সে ডক্টর বলে, এই ওষুধ তো পুরোপুরি ঠিক আছে। মিং সে ডক্টরকে বলে, এই ওষুধ তো অনেক সহজেই বানানো যায়, তারপরেও কেন বলা হলো যে এই ওষুধ অনেক রেয়ার? দুই ভাইও তখন জোর দিয়ে জিজ্ঞেস করে। ডক্টর তো ভয় পেয়ে যায় এবং নিচে বসে পড়ে। আর সে বলছিল, এই ওষুধ কোনো রেয়ার ওষুধ না, যে কোনো জায়গায় পাওয়া যাবে। কিন্তু মিস ভাই আমাকে বাধ্য করেছিল এসব কিছু বলতে। সে আমাকে টাকা দিয়েছিল। ভাই তো নিষেধ করেছিল। ডক্টর দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি সব সত্যি বলছি, আপনি চাইলে সবকিছু চেক করে দেখতে পারেন। এই সব কিছুর পেছনে ভাই আছে। তাছাড়া আপনাদের ওয়াইফের প্রেগনেন্সিতে কোনো সমস্যাই নেই। ভাই বলে, তারা মিথ্যা বলছে, তাছাড়া আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। মিস্টার লো তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে। তখনই অপর দিক থেকে নার্স আসে আর বলে, তাকে কোথাও রেজিস্টার করা হয়নি, মানে সে আজকে কোনো চেক আপের জন্য আসেইনি। ফ্যাং তো ভাইকে বলছিল, তোমার কি আমাদেরকে বোকা মনে হয়? তাছাড়া তোমার যখন এতই হসপিটালে আসা পছন্দ, আমি তোমার সব হাড্ডিগুলো ভেঙে হসপিটালে তোমাকে ভর্তি করে দেই, তখন তো তুমি সারা বছরই হসপিটালে থাকতে পারবে। লো তার ভাইকে বলছিল, শুধু হাড্ডি ভাঙলে হবে না, 100 দিনের মধ্যেই তো জোড়া লেগে যাবে, তোমার অন্য কিছুও করতে হবে। দুই ভাইয়ের কথা শুনে তো ভাই ভয় পেয়ে যায় এবং ক্ষমা চাচ্ছিল, কিন্তু মিস্টার লু এর বডিগার্ড সেখান থেকে ভাইকে ধরে নিয়ে যায়। আর সে ডক্টরকে তো ব্ল্যাক লিস্ট করা হয়। আর মিস্টার লু সবাইকে বলছিল, এই ওষুধ যাতে সব জায়গায় ছড়িয়ে যায়, যাতে গর্ভবতী মহিলাদের কোনো সমস্যাই না হয়, আর সব গর্ভবতী মায়েরা যাতে খুব কম দামে ওষুধ কিনতে পারে। তখন সব নার্সেরাও হ্যাঁ বলে চলে যায়। তারা দুই বান্ধবী তো যাওয়ার জন্য বাহানা মারছিল। একজন বলে, আমি শপিং করব, আরেকজন বলে, আমার খিদে পেয়েছে, আমি খাবার খাবো। কিন্তু দুইজনকেই দুইজনের হাজবেন্ড ধরে ফেলে আর নিয়ে যায়। ফ্যাং তার ওয়াইফকে অফিসে নিয়ে যায়। সং তো ফ্যাংকে বলছিল, তুমি কেন আমাকে এখানে এনেছো, আমার খিদে পেয়েছে। কিন্তু ফ্যাং তাকে অনেক বেশি কাছে করে ফেলে। ও বলছিল, তুমি এসব কি করছো? তাছাড়া আমি গর্ভবতী, তুমি কেন আমার এত কাছে আসছো? ফ্যাং তার ওয়াইফকে জিজ্ঞেস করে, কালকে রাতে আমার স্টাডি রুমে তুমি কি করেছিলে? সং ভাবছিল, এর মানে কি ফ্যাং জানে আমি তার বিজনেস আইডিয়া চুরি করার চেষ্টা করেছিলাম। আমার তো জলদি সবকিছু প্যাক করে এখান থেকে পালাতে হবে। ও তো ভয় পেয়ে তার চোখ বন্ধ করেছিল। তখনই তার হাজবেন্ড তাকে সে ডিজাইন দেখায় আর বলে, তুমি এটা সম্পূর্ণ করেছো? সেখানে সং বলে, হ্যাঁ আমি করেছি, তাছাড়া এটা অনেক সিম্পল ছিল, তাই ধন্যবাদ জানাতে হবে না। ফ্যাং তো সংকে অনেকগুলো কাজের ড্রাফট দেখায় আর বলে, এতদিন ধরে আমি এত ডিজাইন দেখছি, একটা ডিজাইনও আমার পছন্দ হয় না, কিন্তু তোমার বানানো সেই ডিজাইন আমার অনেক ভালো লেগেছিল, তাই এসব ডিজাইন তোমারই সম্পূর্ণ করতে হবে। তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দিব। সেখানে সংও তখন তার কথায় রাজি হয়ে যায়। ও তো বসে বসে তার কাজ করছিল আর ভাবছিল, যদি মিংয়ের সাথে আমার পালানো না হতো আর টাকা উপার্জনও করতে না হতো, আমি কখনোই তার সাথে কাজ করতাম না। সেখানে ফ্যাং তার ওয়াইফকে দেখছিল আর ভাবছিল, আমি প্রথমবার তাকে কাজ করতে দেখছি, তাকে অনেক সিরিয়াস মনে হচ্ছে আর সুন্দর তো লাগছে, তা আলাদা। তারপরও তো বসেছিল আর বলছিল, আমি আজকে 2 লক্ষ টাকা ইনকাম করেছি, এখন তো আমি মিংয়ের সাথে গিয়ে কোথাও গিয়ে মজা করে খাবার খেতে পারবো। তখনই মিং সং এর কাছে আসে আর বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তারা দুজনেই বলা বলি করছিল, আমার তোমাকে কিছু বলার আছে।
সং বলে ঠিক আছে, তুমি আগে বলো। মিং বলে আমি 5 মিলিয়ন টাকা পেয়েছি। ও তো অবাক হয়ে যায়। মিং বলছিল আমি এখান থেকে তোমাকে 2 মিলিয়ন টাকা দিব মেল মডেলের জন্য। সং তাকে জিজ্ঞেস করে তুমি এত টাকা পেয়েছো, তোমার সাথে আবার মিস্টার লু কিছু করেনি তো? মিং তাকে বলছিল না, সে আমাকে লাঞ্চের জন্য নিয়ে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও যত খাবার খাচ্ছিল সব খাবারই ভমিটিং করে ফেলে দিচ্ছিল। মিস্টার লু তার কেয়ার করছিল আর বলছিল তোমার আবারও মর্নিং সিকনেস হচ্ছে, তোমার এই খাবার পছন্দ না হলে তুমি খেও না। মিং বলে না না, এই খাবার আমার খেতেই হবে, না হলে আমার বাচ্চা তো নিউট্রিশন পাবে না। মিস্টার লু অবাক হয়ে ভাবছিল সে আগে আমার বাচ্চাকে বোঝা মনে করত, আর এখন বাচ্চার জন্য কত কিছুই না সহ্য করছে। কিছুক্ষণের মধ্যে বাটলার আসে এবং কাজের জন্য যেতে বলে। সেখানে মিং তার হাজবেন্ডকে বলে তুমি কাজ করতে যাও, টাকা ইনকাম করা অনেক বেশি দরকার, তুমি চলে যাও, আমার হেলথ এখন অনেকটাই ভালো আছে। সেখানে মিস্টার লু ভাবছিল আগে সে অফিসে এবং বাড়িতে আমার সাথেই থাকতো, কিন্তু সে এখন আমাকে ফ্রি করে দিয়েছে। ও তখন মিংকে 5 মিলিয়নের কার্ড দেয় আর বলে আমি তোমার কষ্ট কম করতে তো পারবো না, তোমাকে রিল্যাক্স করাতে পারবো। এই কথা বলে তাকে কার্ড দিয়ে চলে যায়। মিং তাকে সবকিছুই বলছিল আর সে সঙ্গে বলে এখন তোমার খুশির ব্যাপারে বলো। সেখানে সং তার বান্ধবীকে বলছিল আমি এত ঘন্টা ধরে আমার হাজবেন্ডের এতগুলো ডিজাইন ঠিক করেছি আর প্রত্যেকটা ডিজাইনের জন্য 1,000 টাকা নিয়েছি। আমি তো ভেবেছিলাম অনেক বেশি, কিন্তু এখন তো মনে হচ্ছে অনেক কম টাকা। মিং বলে যাই হোক, আমরা তো টাকা পয়সা নিয়ে বাচ্চা জন্ম দেওয়ার পর চলে যাব, তাই আমাদের কাজই হলো এখন টাকা পয়সা কিভাবে হাজবেন্ডের কাছ থেকে বের করতে হবে সেটাই আমাদের ভেবে দেখা। মিং তো সংকে সেখানে আইডিয়া দেয় কিভাবে ফ্যাংয়ের কাছ থেকে ও টাকা বের করতে পারবে। মিং তো সংকে বলছিল তুমি তোমার হাজবেন্ডের জন্য স্কার্ফ বানাও, তোমার হাজবেন্ড নিশ্চয়ই হ্যাপি হবে। ও তারপর চেষ্টা করেছিল স্কার্ফ বানাতে, কিন্তু ও তো কিছুই করতে পারছিল না। তখনই কুকুর আসে। কুকুরের গলার মধ্যে একটা স্কার্ফ ছিল, ও তো কুকুরকে সরি বলে সেটা নিয়ে ফেলে। তারপর সেটা নিয়ে তার বান্ধবীর কাছে চলে যায়। মিং বলে তুমি এত কম সময়ে বানিয়ে নিয়েছো। সং তো ওকে হ্যাঁ বলে দেয়। তখনই তাদের শাশুড়ি আসে আর বলে তোমরা এত হেসে কথা বলো, আমার দেখলে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আমি আমার দুজন পুত্রবধূকে হ্যাপি করার জন্য তাদের উপর টাকা খরচ করতে পারি। আমাদের কোম্পানির আন্ডারে নতুন একটা শপ ওপেন হয়েছে, সেখান থেকে তোমরা যা পছন্দ করবে আমি তোমাদেরকে তাই কিনে দিব। সং আর মিং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। শাশুড়ি ভাবছিল আমার দুইটা ফালতু ছেলে দুজনের ওয়াইফের সাথে ভালোভাবে সময়ও কাটাতে পারে না। তারা দুই বান্ধবী তো সেখানে বলাবলি করেছিল একজনের হাজবেন্ড তো অনেক বেশি ডমিনেটিং, একজন আলফা আর আরেকজন একেবারে কোয়াইট সুইট হার্টের মতো, তাদের তো একসাথেই থাকা উচিত। এসব শুনে তো মা কাশে। তখনই ফ্যাং আসে আর বলে মা তোমার কি হয়েছে? মা দুই ভাইকে বলে আমার কাছ থেকে দূরে থাকো, তোমরা আমাকে মা বলবে না। লু তো ফ্যাংকে বলে কি হয়েছে, তুমি কি মাকে আপসেট করেছো? ও তো বলছিল না। মা তো রেগে দুই ভাইকে বলছিল তোমরা সারাদিন কেন একসাথেই থাকো। ফ্যাং বলে আমি তো ভাইয়ের সাথেই কাজ করছিলাম। সেখানে মা বলে তোমরা অফিসে কাজ করো, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়িতে আসার পর আলাদা থাকবে। সেখানে শাশুড়ি দুই ছেলের বউকে বলছিল আমি তোমাদের ভিডিও পাঠিয়েছি, তোমরা কাপলেরা একসাথে বসে সেই ভিডিও দেখো। দুই ভাই তো কাশতে শুরু করে। ফ্যাং বলে মা তুমি এই বয়সে আমাদের এই ভিডিও পাঠিয়েছ, বাবা কি জানে? মা বলে আমি ওয়াইফের কেয়ার করার ভিডিও পাঠিয়েছি, তাছাড়া তোমাদের ওয়াইফদের অনেক মর্নিং সিকনেস হচ্ছে, তোমরা কি একটু খেয়াল রাখছো? তাছাড়া তোমরা তো জানো না বাচ্চার বাবা হওয়া এতটাও সোজা না। দুই ভাই তখন বলছিল হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, এখন থেকে আমরা রাতে আমাদের ওয়াইফের সাথেই ঘুমাবো আর কেয়ার করব। দুই বান্ধবী তো পুরাই শকড হয়ে যায়। পরের সিনে দেখানো হয় দুই বান্ধবী একে অপরের খেলনা দুজনকে দিচ্ছিল আর তারা দুজনেই বলছিল আমাকে বেশি মিস করো না। দুজনের হাজবেন্ড তো দুজনকে টানতে টানতে নিয়ে যায়। ওরা তো সেখানে হাতই ছাড়ছিল না, ওরা তো দেওয়ালও ধরেছিল, মানে যাবে না একে অপরকে ছেড়ে, কিন্তু জোর করে দুজনের হাজবেন্ড দুজনকে আলাদা করে। মিং তো সেখানে লুকে দেখছিল আর ভাবছিল আমি আমার হাজবেন্ডের সাথে ঘুমাতে পারবো না, লু যদি রেগে যায় তাহলে ও তো আমাকে টাকা আর দিবে না। ও তারপর লুকে বলছিল তুমি এখানে শুয়ে পড়ো, আমি সোফাতে যাচ্ছি ঘুমাতে, কিন্তু লু তো সেখানে তাকে ধরে ফেলে। লু তাকে বিছানায় শুইয়ে দেয় আর তাকে সরি বলে। মিং বলে তুমি সরি কেন বলছো, ছেলেদের এরকম রিয়াকশন তো হয়ই। মিস্টার লু তাকে বলে কোনো পুরুষ তোমার উপরে শুয়ে পড়লে তুমি সেটা মনে করতে পারো না। ও তো সেখানে মিংকে কাপড় খুলতে বলে। মিং তাকে বলছিল আমি প্রেগনেন্ট, তুমি কি মনস্টার, তুমি এসব কি করতে চাও? সেখানে লু বলে তুমি এসব কি বলা বলি করছো, তুমি কি সে আর্টিকেল দেখোনি? ও তো সেখানে তার গর্ভে হাত দেয় আর বলে এরকম ভাবে বাচ্চার সাথে বাবার সম্পর্ক অনেক বেশি গভীর হয়, কানেকশন সৃষ্টি হয়। ও তো মিংকে বলছিল তোমার খারাপ লাগলে আমাকে বলো। মিং তো অবাক হয়ে তাকে দেখছিল আর ভাবে সে কত হ্যান্ডসাম, সে অনেক ভালো বাবা হবে। এখন আমি বুঝতে পারছি আসল মিং কেন তার প্রেমে এত বেশি পাগল ছিল আর কেনই বা তাকে ট্রাক দিয়ে তার সাথে নাইট স্পেন্ড করেছিল।
কিন্তু আমার উদ্দেশ্য হলো তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাব, তাই আমি অন্য কিছু ভাবতে পারবো না। তখনই হঠাৎ করে তার বমি পাচ্ছিল আর ও কার্পেটে বমি করে ফেলে। ও তো ভাবছিল এত দামি কার্পেটটা আমি ময়লা করে ফেললাম, ও আবার আমার কাছ থেকে টাকা চাইবে না তো। ও তো এসব ভাবতে ভাবতে তার হাজব্যান্ডের হাতের মধ্যেই বমি করে ফেলে আর ভাবছিল কত লজ্জার বিষয়। মিস্টার লো তার হাত পরিষ্কার করছিল আর তাকে বলে অনেক লেট হয়ে গেছে, এবার ঘুমাও। তারপর দেখা যায় দুজনেই শুয়েছিল। মিং তার হাজবেন্ডকে দেখতে দেখতেই সেখানে ঘুমিয়ে পড়ে। তার ঘুমানোর পরপরই মিস্টার লো তার চোখ মেলে আর তার ব্ল্যাঙ্কেট ঠিক করছিল। মিং তো ঘুমের ঘরে তাকে টাচ করতে শুরু করে আর বলছিল তুমি আমার ডল। মিস্টার লো বলে আমি জানি প্রেগনেন্সি তোমার জন্য অনেক কষ্টের, তোমার যা ইচ্ছা তুমি করো, কোনো সমস্যা নেই। অন্যদিকে সং এর কাছে ফ্যাং আসে, তার হাতে ল্যাপটপ ছিল। ও ভাবছিল সে আবার আমাকে দিয়ে কাজ করাবে না তো। ফ্যাং যখন ল্যাপটপ ওপেন করবে তখনই তাকে ও বলছিল তুমি কি জানো এখন কয়টা বাজে? ফ্যাং বলে হ্যাঁ 12টা বাজে। সং বলে তুমি যেহেতু জানো মধ্যরাত হয়ে গেছে, তুমি কি মধ্যরাতে আমাকে দিয়ে কাজ করাবে? তুমি কি জানো না গর্ভবতী মেয়েরা বেশি রাত জাগলে সমস্যা হয়? সেখানে ফ্যাং বলে তোমাকে কি ওভারটাইম কাজ করতে বলেছে? আমি তো তোমাকে বাচ্চাদের এডুকেশন দেখানোর জন্য এনেছি, যাতে আমরা এসব দেখে শিখতে পারি। তারপর তারা দুজনে মিলে সে ভিডিও দেখছিল। সং তো মনে মনে ভাবছিল এখন অনেক হয়েছে, আমি 5 মিলিয়ন টাকা চাই। তার হাজবেন্ড তার কাছে এসে তার পেটে মাসাজ করবে, তার আগে তো ও তাকে দূরে সরিয়ে দেয় আর তাকে সে ব্ল্যাঙ্কেট দেয়। ও সরি স্কার্ফ আর কি। ফ্যাং তো সেটা নিয়ে নেয় আর বলে আমার শাওয়ার নিতে যেতে হবে, আরও চলে যায়। তুমি ঘুমিয়ে পড়ো। সেখানে সং ভাবছিল আমি তো কোনো টাকাই পেলাম না। অন্যদিকে ফ্যাং তো ওয়াশরুমে গিয়ে সেটা দেখছিল আরও ভাবছিল সং নিজের হাতে আমার জন্য স্কার্ফ বানিয়েছে আর অনেক খুশি হচ্ছিল। আর সং তো ভাবছিল আমি তো টাকাই পেলাম না। তখনই তার ভমিটিং ফিল হয়। ও তো জলদি জলদি ওয়াশরুমে চলে যায়। ও তো ভমিটিং করার জন্য ভেতরে দৌড়ে যায় আর তার হাজবেন্ডের উপরেই পড়ে যায়। তখন আর কি সং নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এবং তার উপরই বমি করে ফেলে। ফ্যাং তো চোখ বন্ধ করে বলছিল তুমি প্লিজ আমার উপরে করো না, কিন্তু তার কথায় কোনো কাজই হয় না। তারপর ফ্যাং তো বেরিয়ে আসে আর তার ওয়াইফকে বলছিল তুমি যদি পরের বার আমার উপরে আর ভমিটিং করো আমি তোমাকে বাথরুমেই ঘুম পাড়াবো। সং বলে আমিও বলে দিচ্ছি তুমি যদি আমার সাথে ঘুমাও আমার ব্ল্যাঙ্কেট তুমি একদমই নিতে পারবে না। আরও তো ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়ে। ফ্যাং তো মধ্যরাতে সে ব্ল্যাঙ্কেট নেওয়ার চেষ্টা করে। তখনই সং ঘুমের ঘরে তার কাছে চলে আসে। আরও তো ঘুমের ঘরে তার হাজবেন্ডকে টাচ করছিল। ফ্যাং সেখানে সঙ্গে কিছু বলতেই যাবে, ও ভাবছিল আমার ওয়াইফ এখন গর্ভবতী, তার সাথে তর্ক করা আমার উচিত হবে না। ও তারপর ব্ল্যাঙ্কেট নিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে তার ওয়াইফের সাথে। সকালে দেখা যায় ও তো ওর হাজবেন্ডের বডি টাচ করছিল। ফ্যাং তো বলে তোমার কি ভালো লাগছে? সং বলে হ্যাঁ অবশ্যই, আমার তো মন চাচ্ছে আমি 1 ঘন্টা এভাবেই টাচ করতে থাকি। তখনই ওর হাজব্যান্ড ওঠে এবং ওকে বলছিল মনে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। সং তার হাজব্যান্ডকে জায়গা দেখে একেবারে হতবাক হয়ে যায়। ও তো বাহানা বানিয়ে বলছিল আমি ভেবেছিলাম আমি আমার বান্ধবীর সাথে ঘুমিয়েছি। অন্যদিকে দেখা যায় মিংয়ের তো বারবার হিচকি আসছিল। লু তাকে বলছিল তোমার কি ঠান্ডা লেগে গেছে? ও বলে না। ওর হাজব্যান্ড বলে নিচে আসো, খাবার খেতে হবে। তারপরে সিনে দেখানো হয় তারা তাদের শাশুড়ির সাথে শপিং করতে মলে গিয়েছিল। সেখানে অন্য পাশ থেকে ভাই এবং তার মাও চলে আসে আর শাশুড়িকে বলছিল আপনি আপনার পুত্রবধূদের নিয়ে শপিং এ এসেছেন। তখন শাশুড়ি সং আর মিংকে বলছিল চলো আমরা অন্য মলে যাই। ভাইয়ের মা তো সেখানে শাশুড়িকে বলছিল তোমার পুত্রবধূরা আবার তোমাকে আপসেট করেনি তো? কি হয়েছে? তোমার মুড খারাপ মনে হচ্ছে। মিং তো সংকে বলে এটা আবার কি? সং বলে ওনাকে দেখে তো মনে হচ্ছে সে ভাইয়ের মা। এই মহিলা সব সময় চেয়েছে তার মেয়েকে কোবার পরিবারে বিয়ে দিতে, কিন্তু সেরকম কিছুই তো হয়নি। তাছাড়া সে তো সবসময় পাজাল গেম খেলে আমাদের শাশুড়িকে হারিয়ে ফেলে। ভাইয়ের মা তো বিদ্রুপ করে শাশুড়িকে বলছিল আমাদের সমাজের সবাই জানে তোমার দুইজন পুত্রবধূ একে অপরকে একদমই দেখতে পারে না, তাই তুমি আপসেট তাই না? শাশুড়ি তার পুত্রবধূদের বলছিল চলো আমরা বাইরে চলে যাই, কিন্তু সং তো এখানে চলে আসে আর বলছিল টয়লেটের রুম তো বাইরে, তাহলে তো আবর্জনা কেন এখানে? ভাই এবং তার মা তো রেগে যায়। সেখানে সং আর মিং একে অপরের হাত ধরে। আরও তো বলছিল আমরা দুজনে বেস্টি হই, তাই তুমি এসব রুমার্স একেবারেই ছড়াবে না। তাছাড়া তুমি তো তোমার মেয়েকে কোবার পরিবারে বিয়ে করাতে চেয়েছিলে, যা একদমই হয়নি। ভাইয়ের মা তো বলছিল তুমি এখনই আমার কাছে ক্ষমা চাও, না হলে তোমার শাশুড়িকে আমি আবারও মাজন গেমে হারাবো। সং বলে আমরা কোনো কথাই তোমার শুনবো না, আর তুমি কি বলে আমাদেরকে হুমকি দিচ্ছ? ভাইয়ের মা তো রেগে যায় আর বলে তোমরা দুজনে মিলে আমাদের মা মেয়ের সাথে মাজন গেম খেলবে, আর তোমরা যদি গেমে হেরে যাও তাহলে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমরা সব থেকে যাই কেনাকাটা করব সবকিছুর বিল তোমরা পরিশোধ করবে। সং আর মিংও তখন রাজি হয়ে যায়। ভাইয়ের মা বলে তাছাড়া কোবার পরিবারের 10% শেয়ারও তোমার আমাকে দিতে হবে।
দুই বান্ধবী তো সেখানে চিন্তায় পড়ে যায়। তখনই শাশুড়ি বলে, কোনো ব্যাপার না, আমি এখানে আছি। তারপর দেখা যায় তারা চারজন মিলে সেখানে খেলা করছিল। বাই এবং বাইয়ের মা তো এই গেমের মধ্যে হেরে যায়। সেখানে মিং আর সং তো গেমের মধ্যে জিতে যায়। বাইয়ের মা তখন তাদের কাছে ক্ষমা চায় আর তাদের সব শপিং এর বিলও পে করে। তারা যখন শপিং এর টাকা পে করতে যাবে, এত বড় লিস্ট দেখে তো পুরাই শকড হয়ে যায়। তাছাড়া এখানে কেন কুপার ব্যাংক লেখা আছে? শাশুড়ি বলে, কারণ এই মল আমাদের আন্ডারে। বাইয়ের মা তো আরো বেশি শকড হয়ে যায় আর বলে, তুমি কেন আগে আমাকে বলনি? শাশুড়ি বলে, তুমি তো আমাদেরকে জিজ্ঞেসই করনি। বাইয়ের মা তো সেখানে মিং এবং সঙ্গে বলছিল, তোমরা কি মনে করো তোমাদের কোপার পরিবারের ছেলেরা পছন্দ করে না? একদমই না। দুইজন ইয়াং মাস্টার তোমাদেরকে একদমই পছন্দ করে না। আর তোমরা প্রেগনেন্ট হয়েছে বলেও কি মনে করেছো? তোমাদের হাজব্যান্ডের আশেপাশে অনেক মেয়েরা আছে, অনেক মিস্ট্রেস আছে। তোমরা একবার বাচ্চাদেরকে জন্ম দিয়ে দাও, তারপর তোমাকে কোপার পরিবার থেকে বের করে দেওয়া হবে। সেখানে সং এবং মিং মিলে তো দুজনকে এত বেশি কথা শোনায়, সেখানে বাইয়ের মা তো অজ্ঞানী হয়ে যায়। তারপর দুই বান্ধবী তো শাশুড়িকে নিয়ে চলে যায়। অন্যদিকে দুই ভাইকে একজন লোক এসে বলছিল, আপনাদের নতুন শপে আপনাদের ওয়াইফেরা গিয়েছিল আর আপনাদের ওয়াইফেরা সেখানে বাইয়ের মাকে এত কথা শুনিয়েছে, সে তো অজ্ঞানী হয়ে গেছে। ফ্যাং তো জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল। সেখানে অ্যাসিস্ট্যান্ট বলছিল তারা মানজো গেম খেলেছিল আর সেই গেমের মাধ্যমে অনেক তর্কাতর্কি হয়েছিল, যদিও গেমে আপনাদের ওয়াইফেরাই জিতেছিল। বাইয়ের মা তো আপনাদের ওয়াইফদের অনেক বেশি ইনসাল্ট করছিল আর বলছিল আপনারা নাকি তাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন বাচ্চা জন্ম দেওয়ার পরপরই। তাছাড়া আপনাদের নাকি অনেক মিস্ট্রেসও আছে। লু তো রেগে সেখানে বলে, মনে হচ্ছে বাইয়ের মা জানে না তার হাজব্যান্ডের বাইরে কতগুলো মিস্ট্রেস আছে। তার তো জানা উচিত তার হাজব্যান্ডের কতগুলো মিস্ট্রেস। অ্যাসিস্ট্যান্ট ওকে বলে চলে যায়। সেখানে ফ্যাং তার ভাইকে বলছিল, মনে হচ্ছে তুমি তোমার ওয়াইফের প্রতি অনেক বেশি ডেভোটেড। সেখানে লু তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কেন এখন স্কার্ফ পরেছো? ফ্যাং বলে, আমার ওয়াইফ আমার জন্য বানিয়েছে তাই। তাছাড়া তুমি তো ফ্যাশনের ব্যাপারে কিছুই বুঝতে পারবে না। মিস্টার লু তাকে বলে, তুমি যে স্কার্ফ পরেছো তা একেবারে আমাদের কুকুর টনির মতো, ডিজাইনও তো একেবারে সেম। অন্যদিকে বাইয়ের মা তো বাইকে বলছিল, আমি কোবার পরিবারকে ছাড়বো না। তখনই বাইয়ের মায়ের কাছে 6 থেকে 7টা মেয়ে চলে আসে। সে তো জিজ্ঞেস করে, তোমরা কে? একজন একজন করে সব মেয়েরা সামনে আসে আর বলছিল, আমি তোমার হাজব্যান্ডের প্রথম মিস্ট্রেস, দ্বিতীয় মিস্ট্রেস, তৃতীয় মিস্ট্রেস, এরকম ভাবে। সেখানে বাইয়ের বাবাও চলে আসে। সে তোরাকে জিজ্ঞেস করে তার হাজব্যান্ডকে তারা কে। তার হাজব্যান্ড তো সেখানে তাকে জ্বর মারে। ও তো বলছিল, তুমি কেন এরকম করলে? বাইয়ের বাবা বলে, তোমরা কোবার পরিবারের সাথে কি করেছ? কোবার পরিবার আমাদের পরিবারের সাথে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। তাছাড়া মিস্টার লু আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমাকে শহর থেকে সে বের করে দিবে। সে তার ওয়াইফকে বলে, আমি তোমাকে ডিভোর্স দিব, আর তার মিস্ট্রেসদেরকে নিয়ে চলে যায়। বাইয়ের মা তো এই সব কিছু দেখার পর সহ্য করতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। বাই রেগে বলে, মিং এবং সং, আমি তোমাদেরকে ছাড়বো না। অন্যদিকে ফ্যাং তো বাড়িতে এসে তার ওয়াইফের রুমে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর দেখতে পায় দুজনের ওয়াইফ তো একসাথে ছিল। ও তাই বাইরে চলে আসে। লু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ফ্যাং তার ভাইকে নালিশ করছিল, তোমার ওয়াইফ সব সময় আমার ওয়াইফের সাথেই থাকে, শপিং করে, খাবার খায়, সবকিছু একসাথে করে। তারা দুই ভাই তো তখন দুজনের ওয়াইফকে নেওয়ার জন্য ভেতরে চলে যায়। লু তো মিংকে বলছিল, অনেক হয়েছে, অনেক কাজ করেছো, এবার আমার সাথে চলো। সং তো সেখানে জামা কাপড় দেখছিল, তার হাজব্যান্ডকে একেবারেই মনোযোগ দেয় না। ফ্যাং তাই তো সেখানে মাঝখানে চলে আসে আর তার ওয়াইফকে দেখছিল। ও তার হাজব্যান্ডকে দূরে সরায় আর বলে, আমাকে ড্রেস দেখতে দাও। ফ্যাং বলে, না, এখন ঘুমাতে হবে, তোমার সব কাপড় সরাও। তখন সং বলছিল, না তুমি সরাও, ও তো কাজে লেগে পড়ে। অন্যদিকে মিং তো সেখানে লুকে বলছিল, কি হয়েছে। লু তাকে বলে, তুমি বাইরের গুজবে কান দিবে না, আমার বাইরে তো কোনো মিস্ট্রেসই নেই। তাছাড়া আমি তোমাকে বিয়ে করেছি, তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। সেখানে মিং যখন শাওয়ার নেওয়ার কথা বলে চলে যাবে, তখনই তো সে পড়ে যাচ্ছিল। ও তাকে ধরে ফেলে। লু তার ওয়াইফকে বলছিল, তুমি গর্ভবতী, এখনো একটু সাবধানে চলতে পারো না। তখনই দেখা যায় মিস্টার লু এর কাছে এমিলি নামের একটা মেয়ের কল আসে। সেখানে মিং ভাবছিল মেয়েটার নাম অনেক পরিচিত মনে হচ্ছে। সেখানে এমিলি তো মিস্টার লুকে বলছিল, তুমি যদি না আসো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও তখন মিংকে কাজের কথা বলে চলে যায়। অন্যদিকে সং তো হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেদেরকে দেখছিল। ফ্যাং তো ভাবছিল ও কি সব দেখছে ফোনে। ফ্যাংয়ের পানি শেষ হয়ে যায়, তাই সে সংকে পানি আনতে বলে। ও বলে, আমি প্রেগনেন্ট, তুমি আমাকে দিয়ে কাজ করাবে। সেখানে ফ্যাং বলে, তুমি আমাকে 1 গ্লাস পানি এনে দিলে আমি তোমাকে 1000 টাকা দিব। ও তো রাজি হয়ে উঠে যায়। তখনই ওর ফোন থেকে শব্দ আসছিল, তুমি কি আমার আরো অ্যাপস দেখতে চাও? ফ্র্যাঙ্ক তো রেগে তার ওয়াইফকে বলে, তুমি বাচ্চাদের এডুকেশনের এই সব কিছু দেখছিলে? সং বলে, আমি যদি বলি এই ভিডিও আমাকে আমার ফ্রেন্ড শেয়ার করেছে, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? ফ্র্যাঙ্ক বলছিল, না, একদমই না। সং বলে, আমি ভুল কি করেছি? আমি কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখলে তো দেখতেই থাকবো, তাই না? সেখানে ফ্র্যাঙ্ক তার হাত চেপে ধরে আর বলে, তোমার কি একটু লজ্জা লাগছে না? তোমার হাজবেন্ড এখানে আছে, তারপরেও তুমি অন্য কারো বডি দেখছো।
সেখানে সং বলে, আমি তো তোমার বডি কখনো টাচই করিনি। ফ্যাং বলে, তুমি তো কালকে রাতেই টাচ করেছিলে, তুমি কি ভুলে গেছো? ও তো উপর দিয়ে তাকে টাচ করাচ্ছিল আর বলছিল মনে করো। তারা দুজনেই দুই চক্করে অনেক বেশি কাছে চলে আসে। দুজন যখন একে অপরকে কিস করবে তখনই কল চলে আসে। মিং তো সঙ্গে কল করে আর জিজ্ঞেস করে এমিলি নামের কোনো ক্যারেক্টার কি ছিল। মিস্টার লুয়ের কাছে এমিলির কল আসার পর ও চলে গেছে। সং তো ফ্যাংকে এমিলির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ফ্যাং বলে সে তার চাইল্ডহুড ফ্রেন্ড। সং এর তখন কিছু একটা মনে পড়ে। ও তারপর আস্তে আস্তে মিংকে বলছিল এমিলি হচ্ছে মিস্টার লুয়ের চাইল্ডহুড সুইট হার্ট, তাছাড়া তার লাভারও। তারা অনেক সময় ধরে একে অপরকে ভালোবাসে। সং বলে ঠিক আছে, আমি তোমার কাছে এখন আসছি। ও যখন মিং এর কাছে যাবে ফ্যাং তার হাত ধরে, কিন্তু সে হাত ছাড়িয়ে তার কাছে চলে যায়। অন্যদিকে মিস্টার লু এমিলির কাছে গেলে এমিলি তাকে হাগ করে আর লোকে বলছিল আমি জানতাম তুমি আমাকে এখনো ভালোবাসো, আমি জানতাম তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে। তখনই অপর পাশ থেকে অ্যাসিস্ট্যান্ট এবং ডক্টর চলে আসে ভিডিও করতে করতে। এমিলি তো ভিডিও করতে নিষেধ করেছিল। মিস্টার লু বসে পড়ে আর বলছিল তুমি বলেছিলে শেষবারের জন্য দেখা করার কথা, আমি জানি তুমি কি করতে চাচ্ছ, তাই আমি নার্স প্রফেশনাল সবাইকে নিয়ে এসেছি। তুমি এখন তোমার সুইসাইডের নাটক একেবারেই প্লে করতে পারো। বলে তুমি জানতে আমি তোমাকে ভালোবাসি, তারপরেও তুমি কেন মিংকে বিয়ে করলে? কারণ সে তোমাকে ড্রাগ দিয়েছিল এবং তোমার বাচ্চার মা হবে। লো বলে আমি সহ্য করব না আমার ওয়াইফকে কেউ অসম্মান করবে। আর তুমি যখন এখন আর কিছু বলবেই না, আমি বাড়িতে চলে যাচ্ছি। আমার ওয়াইফ নিশ্চয়ই একা ঘুমাচ্ছে, আমার তার জন্য চিন্তা হচ্ছে। তারপর লু তো চলে যায়। এমিলি তো রেগে সেখানে কান্না করেছিল। অন্যদিকে সং তো মিংকে বলছিল তোমার মিস্ট্রেসকে আমি কিভাবে শিক্ষা দিব আমাকে বলো, আমি কি তার উপরে কফি ফালাবো? কি হয়েছে, তুমি কেন আমাকে কিছু বলছো না? সেখানে মিং বলছিল আমি তো ভাবছি যদি মিস্টার লু আমাকে টাকা অফার করে যে এত টাকার বিনিময়ে আমার তাকে ছেড়ে যেতে হবে, আমি ভাবছি টাকা কি আমি ক্যাশে নিব নাকি অনলাইনে। ক্যাশে তো টাকা নেওয়া ঠিক হবে না, আর ব্যাংকেও যদি টাকা নেই তাহলে তো অনেকগুলো ট্যাক্সও দিতে হবে। আমাদের তো টাকা পয়সা লাগবেই যাতে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি আর বৃদ্ধ হতে পারি। আর ওরা বাচ্চাদেরকে বলছিল আমরা দুজনে তোমাদের সব বাচ্চাদেরকে অনেক ভালোবাসবো। সং বলে সব বাদ দাও, আমার কাছে এরকম একটা জায়গা আছে যেখানে গেলে তুমি অনেক হ্যাপি হবে। মিং তো অবাক হয়ে বলে এখন। সং বলে কি তার হাজব্যান্ডকে কেয়ার করে, চলো আমার সাথে। অন্যদিকে লু বাড়িতে আসার পর ফ্যাংকে দেখে আর তাকে জিজ্ঞেস করে তুমি মধ্যরাতে এখানে কি করছো, তুমি কেন এখনো ঘুমাওনি? সেখানে ফ্যাং বলে তুই মধ্যরাতে কোথায় গিয়েছিলি? সেখানে লু বলে তুই তোকে নিয়ে চিন্তা কর। ফ্যাং তার ভাইকে বলে তোমার জন্য আমারও সমস্যা হচ্ছে। অন্যদিকে আমাদের বাড়ির সেই সিন দেখানো হয় যেখানে দুই বান্ধবী নাচানাচি করছিল। ফ্যাং তো লুকেও সেখানে নিয়ে আসে। সেখানে লু বলছিল সং আর মিং তো প্রেগনেন্ট, আর তুমি আমাকে কিভাবে এরকম জায়গায় আনতে পারো? ফ্যাং তাকে জিজ্ঞেস করে এমিলির সাথে তোমার কি সম্পর্ক? লু তাকে জিজ্ঞেস করে তুই কিভাবে জানলি? ফ্যাং বলে তোমার ওয়াইফ দেখে তারপর আমার ওয়াইফকে বলেছিল। লু তার ভাইকে জিজ্ঞেস করে কেন মিং কি কান্নাকাটি করেছিল? ফ্যাং বলে না, সে সেরকম কিছুই করেনি, সং তাকে গিয়েছে কোম্পানি দিতে। অনেক সময় হয়ে গেছে, নিশ্চয়ই তারা ঘুমিয়ে গেছে। তখনই ফ্যাং এর নজর পেছনে যায় আর দুই ভাইয়ের ওয়াইফকে দেখে তো পুরাই শকড হয়ে যায়। ফ্যাং তো সেখানে অনেক বেশি রেগে যায়। লু তো ফ্যাংকে বলছিল কি হয়েছে, তোমার ওয়াইফ যদি এখানে আছে সে সবকিছু হ্যান্ডেল করতে পারবে। ফ্যাং বলে তোমার ওয়াইফও আছে। লু তো রেগে যায়, ও বলছিল তুমি না আমাকে নোবেল হতে বলছিলে, এখন কি হলো? সেখানে লু বলে আমি অনেক দিন পর আমার ওয়াইফকে এত হ্যাপি দেখেছি। দুই ভাই মিলে তো সেখানে একজন একজন করে সবাইকে বার থেকে আউট করে দেয়। মিং তো বলছিল অনেক দিন পর এত মজা লাগছে। সং আশেপাশে তাকিয়ে বলে কিন্তু অবাক করা বিষয় আশেপাশে তো আমাদের ছাড়া কেউই নেই। তখনই দুজনের হাজব্যান্ড আসে আর বলে আমরা সবাইকে বের করে দিয়েছি। দুজনকে দেখার পর তারা দুজনেই তো শকড হয়ে যায় আর ভয় পায়। ফ্র্যাঙ্ক তো জিজ্ঞেস করে সব কিছু কার আইডিয়া ছিল? দুজনেই তো একসাথে বলে আমার। সেখানে লু বলে তোমরা দুই বান্ধবী আসলেই লয়াল। সং বলে মিং এর একদমই ভালো লাগছিল না, তাই আমি তাকে নিয়ে এসেছি। লু বলে কি ফিলিংস ডাউন? সং বলে সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি মধ্যরাতে তোমার লাভারের সাথে দেখা করতে গিয়েছিলে, তোমার তো নিজের ওয়াইফের খেয়াল রাখা উচিত ছিল, আর তুমি কি করছিলে? ফ্যাং তো ওর ওয়াইফকে নিয়ে চলে যায়। মিং ভাবছিল ও তার হাজব্যান্ডকে কি বলবে, নিজের পায়ে চিমটি কাটে আর বলে কোনো মেয়ে সহ্য করতে পারবে না এত মধ্যরাতে তার হাজব্যান্ড তাকে ছেড়ে অন্য কারো কাছে যাবে। তুমি চিন্তা করো না, আমি তোমার উপরে কোনো অভিযোগই করব না, যদি তুমি টাকার মাধ্যমে সব সেটেল করে ফেলো। এই বাচ্চা জন্ম দেওয়ার পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই কথা বলে ও তো যেতে শুরু করে। তখনই তার হাজব্যান্ড হঠাৎ করে তাকে কাছে টেনে কিস করে আর লুতু সেখানে মিংকে বলে তার সাথে এমিলির কোনো সেরকম সম্পর্ক নেই। মিং ভাবছিল সব তো অনেক আলাদা হচ্ছে। তার হাজব্যান্ড বলে আমার জীবনে শুধুমাত্র তুমি আছো, আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না, আমার পারমিশন ছাড়া তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আর মিংকে তো ও সেখান থেকে নিয়ে চলে যায়। লু তাকে অনেক কাছে করে ফেলে, ও বলছিল আমরা এরকম করতে পারবো না।
সেখানে তার হাজব্যান্ড বলে, আমি অনেক জেন্টল থাকবো আর এই জায়গা আমি বুক করে নিয়েছি, কেউ আসবে না। তারপর তারা তো রোমান্স করে। অন্যদিকে সং যখন তার হাজব্যান্ডের সাথে যাচ্ছিল, গাড়ি অনেক বেশি জোরে চালানোর কারণে ওর তো বমিটিং পায়। সং তো বাইরে গিয়ে বমিটিং করছিল আর তার হাজব্যান্ডকে বলছিল, তুমি কেন এত জোরে এরকম ভাবে গাড়ি চালাচ্ছ? আমি চাই না আমার গর্ভের বাচ্চার কিছু হোক। সেখানে ফ্যাং বলে, বিয়ের আগে তুমি আমার পেছনে কত ঘুরেছ, কিন্তু আজকে তুমি বাড়ি গিয়ে এরকম ভাবে নাচানাচি করলে, এসব কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না। ও বলে, তুমি যেতে পারো, আমি কেন যেতে পারবো না? ফ্যাং বলে, আমরা ছেলেরা কিছু হয় না, কিন্তু মেয়েরা গেলে সমস্যা হয়। তোমাদের জন্য সেই জায়গা সেফ না। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে হতে চাও, তাই সব কিছু করেছো, তাই না? সং বলে, আমি যে কোনো পুরুষকেই পেয়ে যাব, আমার সেই লোকটার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সেই বাড়ির বিআইপি কার্ড আমার কাছে আছে, তোমাকে নিয়ে গেলেই তুমিও ডিসকাউন্ট পাবে। ফ্যাং তো অনেক বেশি জেলাস হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আর কত মিথ্যা বলেছো? তখন তো সং বলে, আমি এত বেশি অলস, আমি কুকুরের স্কার্ফ তোমাকে দিয়ে দিয়েছি। এই কথা জানার পর তো সেটা খুলে ফেলে দেয় আর বলে, এই স্কার্ফটা আমার কখনোই পছন্দই ছিল না, আর তোমার ডিজাইনও আমার পছন্দ হয়নি। সং রেখে যায় আর বলে, তুমি আমার ক্যারেক্টারকে ইনসাল্ট করতে পারো, কিন্তু আমার কাজকে না। তাছাড়া তোমার টেস্ট কি ভালো নাকি? তোমার কি নিজের কোনো স্টাইল আছে নাকি? তুমি কি সব বিটস পরে থাকো আর তোমার জামা কাপড়ের কোনো স্টাইলই নেই? আর তুমি গাড়িও চালাতে পারো না। ফ্যাং বলে, ঠিক আছে তাহলে তুমি গাড়ি চালিয়ে চলে যাও। ও তো তাকে ছেড়েই চলে যায়। সঙের যাওয়ার পর তো ও নিজেকেই রাগ দেখাচ্ছিল আর আবারও সেই স্কার্ফ নিয়ে ও চলে যায়। কারণ যাই হোক, কুকুরেরই হোক, তার ওয়াইফ তাকে দিয়েছিল। তারপরের দিন ফ্যাং তো অফিসে গিয়ে তার ওয়াইফকে দেখতে পায়। ও ভাবছিল এখানে কি করছে, আর সেখানে সং ভাবছিল, আমি তোমার হাজব্যান্ডকে আপসেট করে দিয়েছি, ও যদি এখন আমাকে কাজ আর না দেয়, তাই আমার প্রফেশনাল স্কিলস আমার আরও ভালো করতে হবে, যাতে পরে আমি কোবার পরিবারকে ছেড়ে দিলেও নিজে কাজ করে খেতে পারি। তখনই দেখা যায় অপর পাশ থেকে তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে সং এর কাছে। সং তাকে দেখছিল আর ভাবছিল, ও আচ্ছা, আসল সং এর বিয়ে হচ্ছে এটা। ও সরি, তারা আসলে একটা ক্যাফেতে ছিল। দূর থেকে ফ্যাং এসব দেখে তো অনেক বেশি রেগেছিল আর ভাবছিল, এ ছেলের জন্য সে আমার সাথে ঝগড়া করেছে। ওকে অ্যাসিস্ট্যান্ট বলে, এটা কিন্তু পাবলিক প্লেস, আপনারা মারামারি করতে পারবেন না। ওর এক্স বিএফ তো ওকে সেখানে অর্ডার করতে দেয়। ও তো দামি দামি সব খাবার অর্ডার করে। আর সং তারপর যখন কাজের কথা বলে চলে যাবে, তার এক্স তার হাত ধরে। ও তো সঙ্গে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সং বলে, আমার হাজব্যান্ডের কাছে। এক্স বলে, তাহলে অন্তত আমার বিল পে করে যাও, তুমি তো সবসময় আমার বিল পে করে তারপর যাও। সং বলে, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, আমার হাজব্যান্ড তো আমার কার্ড ফ্রিজ করে দিয়েছে, তাছাড়া আমি তো ভাবছি তোমার কাছ থেকে টাকা চাইবো। ফ্র্যাঙ্ক তো সব কিছুই শুনছিল আর ভাবছিল, এই পাগলি মহিলা এখন আবার কি করতে চায়। এক্স বলে, তুমি যদি বিল পে না করো তাহলে কিভাবে হবে? ও বলে, তোমার কাছে টাকা না থাকলে তুমি কেন এত দামি রেস্টুরেন্টে এসেছো, তাও তোমার বন্ধুদের সাথে? এক্স বলে, তাহলে তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকেই টাকা চাও। সং বলে, তুমি কি আমাকে বোকা মনে করেছো? আমি আমার হাজব্যান্ডের কাছে যাব টাকা চাইতে, তাও আবার তোমার জন্য? তুমি জানো আমার হাজব্যান্ড কত বেশি হ্যান্ডসাম, তাছাড়া এত বেশি রিচ, তার ইট প্যাকও আছে। তুমি আমার সময় নষ্ট করছো। এই কথা বলে যখন ও চলে যাবে, তার এক্স বারবার তাকে ফোর্স করছিল টাকা পে করতে। সেখানে ফ্যাং এসে তাকে মারে আর বলে, তোমার পরিবার দেউলিয়া হয়ে গেছে। তখন এক্সের কাছেও কল আসে। ফ্যাং বলে, আমি এখন মাত্র ব্যাংক্রাফট করেছি। তারপর সং তো গাড়িতে তার হাজব্যান্ডকে বলছিল, তুমি তাকে অনেক জোরে মেরেছো, নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছো, তাই না? আর তার হাজব্যান্ডের হাতে বরফ লাগিয়ে দিচ্ছিল। ফ্যাং তাকে বলে, আমি তোমার এক্স বিএফকে মেরেছি, তুমি কি রাগ করনি? সং বলে, আমি তো আগে অন্ধ ছিলাম, কিন্তু এখন নেই। ফ্যাং তো খুশি হয়ে তাকে এতগুলো কার্ড দেয়। ও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ফ্যাং তাকে বলে, বাইরে আর বলে বেড়াবে না, আমি তোমার কার্ড ফ্রিজ করে দিয়েছি, এতে আমার রেপুটেশন খারাপ হবে। সং তো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার জন্য এত ভালো। ফ্যাং বলে, তুমি এখন বুঝতে পারছো, তুমি আমাকে ডগের স্কার্ফ দিয়েছো, তারপরে আমি সেটা পরে শো অফ করছিলাম, আমার ওয়াইফ আমাকে দিয়েছে। সং তো খুশি হয়ে তার গালে কিস করে। তখন তারা দুজনেই রোমান্টিক হয়ে যায়। যখনই তারা একে অপরকে কিস করবে, তখনই তার কাছে আবারও মিং এর কল চলে আসে। মিং তো সংকে বলছিল, আমি তো জানতে পেরেছি তুমি ফ্যাং এর সাথে কালকে রাতে ফাইট করেছো। সং বলে, সে ম্যাটার সলভ হয়ে গেছে, এখন আমাকে বলো লুয়ের সাথে তোমার আবার কিছু হয়েছে কিনা। মিং বলে, হ্যাঁ হবেই তো, সে এত বেশি হ্যান্ডসাম, কেই বা নিজেকে কন্ট্রোল করতে পারে। ও তো সেখানে সংকে জিজ্ঞেস করে, তোমার কি ফ্যাং এর সাথে কিছু হয়েছে কিনা। সং বলে, শুধু কিস হয়েছে। তুই বান্ধবী তো নোবেল নিয়ে কথাবার্তা বলছিল। অন্যদিকে ফ্যাং বাইরে এসে তার ভাইকে কল করে আর লুকে বলছিল, তুমি কেন ভাবির সাথে সময় স্পেন্ড করো না, সে তো আমার আর আমার ওয়াইফের মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে, আমি তো আমার ওয়াইফের সাথে কিছুই করতে পারছি না। তারপরে সিনে দেখানো হয় দুইজন কাপালি একসাথে সময় কাটাচ্ছিল অ্যামাজন পার্কে। দুই বান্ধবী তো সেখানে দুইটা করে ক্যান্ডি আনে
মিং তার হাজব্যান্ডকে একটা দেয় এবং ও খাচ্ছিল, কিন্তু সং দুইটা এনে তো নিজেই খেয়ে ফেলে, কিন্তু ফ্যাং তারটা নেওয়ার জন্য অপেক্ষা করেছিল, ও তো তাকে দেয়ই না। অন্য দিক থেকে বাইদুই সব কিছু দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল। ও তারপর কোবার পরিবারের হেডের কাছে চলে যায় আর বলে, আপনার দুজন পুত্রবধূ আপনাদের পরিবারের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তারা প্রেগনেন্ট হওয়ার সত্ত্বেও বাইরে ছেলেদের সাথে চক্কর চালাচ্ছে। অন্যদিকে সঙ্গে তো মিং বলছিল, তোমার নিশ্চয়ই রোমান্টিক কিছু দেখতে ইচ্ছে করেছে, আর ও তাকে রোমান্টিক ভিডিও পাঠায়। এটা আবার ওর হাজব্যান্ড এসে দেখে ফেলে। ফ্যাং ওকে বলছিল, এর মানে তোমার এসব কিছু পছন্দ। সং তাকে হ্যাঁ বলে কিস করতে শুরু করে। এরকম ভাবেই দুজনে রোমান্টিক হয়ে যায় এবং নাইট স্পেন্ড করে। তারপর আমাদের 7 মাস পরে সিন দেখানো হয়, যেখানে তারা দুজনেই শপে গিয়েছিল বাচ্চাদের জন্য খেলনা কিনতে। হঠাৎ করেই সেখান থেকে বডিগার্ডরা তাকে কিডন্যাপ করে কোবার পরিবারের হেডের কাছে নিয়ে যায়। সেখানে গ্র্যান্ডপা দুজনকে বলছিল, আমি জানি আমার নাতির বাচ্চার সাথে তোমরা গর্ভবতী, কিন্তু আমি চাই এই বাচ্চা জন্ম দেওয়ার পর তোমরা এই পরিবার থেকে চলে যাও। দুই বান্ধবী বলে, যদি আমরা না যাই। গ্র্যান্ডপা বলে, তোমরা যদি রাজি না হও তাহলে এনসিস্টর হলের বাইরে তোমাদের নীল ডাউন হয়ে থাকতে হবে। ওরা দুজন তো বলে, বাইরে কেন, ভেতরে কেন না? সেখানে গ্র্যান্ডপা বলে, কারণ আমাদের এনসিস্টর হলের ভেতরে কোনো মেয়েরা যেতে পারে না। দুই বান্ধবী মিলে তখন গ্র্যান্ডপাকে অনেক কথা শোনাচ্ছিল। অন্যদিকে দুই ভাই তো জানতে পারে তাদের গ্র্যান্ডপা দুজনের ওয়াইফকে কিডন্যাপ করেছে, তাই তারা রেগে তো মাকে নিয়ে যাচ্ছিল। শ্বশুর শাশুড়ি আর দুই ভাই তারা সবাই তো অনেক টেনশনে ছিল। অন্যদিকে দেখা যায় মিং এবং সং মিলে তো গ্র্যান্ডপাকে অনেক শোনাচ্ছিল। গ্র্যান্ডপার অবস্থাই তো খারাপ হয়ে যায়। পেছন থেকে বাই আসে, ওদের আর বুঝতে বাকি থাকে না বাই এসব কিছুর পেছনে। ততক্ষণে তারা সবাই সেখানে চলে আসে, তাও আবার পুলিশকে নিয়ে। সেখান থেকে গ্র্যান্ডপা এবং বাইকে দুজনকেই ধরে নিয়ে যাওয়া হয়। তারপর দেখা যায় দুজনেই বাচ্চা জন্ম দিচ্ছিল, দুজনেরই অনেক পেন হচ্ছিল। দুজনের হাজব্যান্ডেরাই দুজনের পাশে ছিল। তারপর দেখা যায় ফ্যাং এবং লু তারা দুজনেই বাচ্চাদেরকে সামলাচ্ছিল। কিছুক্ষণ পর সং এবং মিং আসে, দুজনের হাজব্যান্ডকে কিস করে। ওরা বলে, তোমরা কোথায় যাচ্ছ? দুই বান্ধবীর শাশুড়ির হাত ধরে আর বলে, আমরা মাছুং খেলতে যাচ্ছি। এখানে এই সুন্দর ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।